12। বিনয় ও গোরা পরেশের বাড়ি হইতে রাস্তায় বাহির হইলে বিনয় কহিল, গোরা, একটু আসতে চলো ভাই, তোমার পা দুটো আমাদের চেয়ে অনেক বড়, ওর চালটা একটু খাটো না করলে তোমার সঙ্গে যেতে আমরা হাঁপিয়ে পড়ি। গোরা কহিল, আমি একলাই যেতে চাই, আমার আজ অনেক কথা ভাববার আছে, বলিয়া তাহার স্বাভাবিক দ্রুত গতিতে সে বেগে চলিয়া গেল। বিনয়ের মনে আঘাত লাগিল, সে আজ গোরার বিরুদ্ধে বিদ্রোহ করিয়া তাহার নিয়ম ভঙ্গ করিয়াছে, সে সম্বন্ধে গোরার কাছে তিরস্কার ভোগ করিলে সে খুশি হইত। একটা ঝড় হইয়া গেলেই তাহাদের চিরদিনের বন্ধুত্বের আকাশ হইতে গুমট কাটিয়া যাইত এবং সে হাঁপ ছাড়িয়া বাঁচিত। তাহা ছাড়া আরেকটা কথা তাহাকে পীড়া দিতেছিল। আজ হঠাৎ গোরা পরেশের বাড়িতে প্রথম আসিয়াই বিনয়কে সেখানে পরম বন্ধুভাবে বসিয়া থাকিতে দেখিয়া নিশ্চয়ই মনে করিয়াছে বিনয় এ বাড়িতে সর্বদাই যাতায়াত করে। অবশ্য যাতায়াত করিলে যে কোনো অপরাধ আছে তাহা নয়। গোরা যাহাই বলুক, পরেশবাবুর সুশিক্ষিত পরিবারের সঙ্গে অন্তরঙ্গভাবে পরিচিত হইবার সুযোগ পাওয়া বিনয় একটা বিশেষ লাভ বলিয়া গণ্য করিতেছে। ইহাদের সঙ্গে মেশামেশি করাতে গোরা যদি কোনো দোষ দেখে তবে সেটা তাহার নিতান্ত গোঁড়ামি। কিন্তু পূর্বের কথাবার্তায় গোরা নাকি জানিয়াছে যে বিনয় পরেশবাবুর বাড়িতে আসা যাওয়া করে না। আজ তাহার সহসা মনে হইতে পারে যে সে কথাটা সত্য নয়। বিশেষত বরদা সুন্দরী তাহাকে বিশেষ করিয়া ঘরে ডাকিয়া লইয়া গেলেন, সেখানে তাহার মেয়েদের সহিত তাহার আলাপ হইতে লাগিল। গোরার তীক্ষ্ণ লক্ষ্য হইতে ইহা এড়াইয়া যায় নাই। মেয়েদের সঙ্গে এইরূপ মেলামেশায় ও বরদা সুন্দরীর আত্মীয়তায় মনে মনে বিনয় ভারী একটা গৌরব ও আনন্দ অনুভব করিতেছিল। কিন্তু সেই সঙ্গে এই পরিবারে গোরার সঙ্গে তাহার আদরের পার্থক্য তাহাকে ভিতরে ভিতরে বাজিতেছিল। আজ পর্যন্ত এই দুটি সহপাঠীর নিবিড় বন্ধুত্বের মাঝখানে কেহই বাধাস্বরূপ দাঁড়ায় নাই। একবার কেবল গোরার ব্রাহ্ম সামাজিক উৎসাহে উভয়ের বন্ধুত্বে একটা ক্ষণিক আচ্ছাদন পড়িয়াছিল। কিন্তু পূর্বেই বলিয়াছি, বিনয়ের কাছে মত জিনিসটা খুব একটা বড় ব্যাপার নহে। সে মত লইয়া যতই লড়ালড়ি করুক না কেন, মানুষই তাহার কাছে বেশি সত্য। এবারে তাহাদের বন্ধুত্বের মাঝখানে মানুষের আড়াল পড়িবার উপক্রম হইয়াছে বলিয়াই সে ভয় পাইয়াছে। পরেশের পরিবারের সহিত সম্বন্ধকে বিনয় মূল্যবান বলিয়া জ্ঞান করিতেছে, কারণ তাহার জীবনে ঠিক এমন ধরনের আনন্দের আস্বাদন সে আর কখনো পায় নাই। কিন্তু গোরার বন্ধুত্ব বিনয়ের জীবনের অঙ্গীভূত, সেই বন্ধুত্ব হইতে বিবাহিত জীবনকেই সে কল্পনা করিতে পারে না। এ পর্যন্ত কোনো মানুষকেই বিনয় গোরার মতো তাহার হৃদয়ের এত কাছে আসিতে দেয় নাই। আজ পর্যন্ত সে কেবল বই পড়িয়াছে এবং গোরার সঙ্গে তর্ক করিয়াছে, ঝগড়া করিয়াছে আর গোরাকেই ভালোবাসিয়াছে। সংসারে আর কাহাকেও কিছুমাত্র আমল দিবার অবকাশই হয় নাই। গোরারও ভক্ত সম্প্রদায়ের অভাব নাই, কিন্তু বন্ধু বিনয় ছাড়া তাহার আর কেহই ছিল না। গোরার প্রকৃতির মধ্যেই একটা নিঃসঙ্গতার ভাব আছে। এদিকে সে সামান্য লোকের সঙ্গে মিশিতে অবজ্ঞা করে না, অথচ নানাবিধ লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করা তাহার পক্ষে একেবারেই অসম্ভব। অধিকাংশ লোকই তাহার সঙ্গে একটা দূরত্ব অনুভব না করিয়া থাকিতে পারে না। আজ বিনয় বুঝিতে পারিল, পরেশবাবুর পরিজনদের প্রতি তাহার হৃদয় গভীরতর রূপে আকৃষ্ট হইতেছে, অথচ আলাপ বেশি দিনের নহে। ইহাতে সে গোরার কাছে যেন একটা অপরাধের লজ্জা বোধ করিতে লাগিল। এই যে বরদা সুন্দরী আজ বিনয়কে তাহার মেয়েদের ইংরেজি হস্তলিপি ও শিল্পকাজ দেখাইয়া ও আবৃত্তি শুনিয়া মাতৃগর্ব প্রকাশ করিতেছিলেন, গোরার কাছে যে ইহা কিরূপ অবজ্ঞাজনক তাহা বিনয় মনে মনে সুস্পষ্ট কল্পনা করিতেছিল। বস্তুতই ইহার মধ্যে যথেষ্ট হাস্যকর ব্যাপার ছিল, এবং বরদা সুন্দরীর মেয়েরা যে অল্প স্বল্প ইংরেজি শিখিয়াছে, ইংরেজ মেমের কাছ হইতে প্রশংসা পাইয়াছে এবং লেফটেন্যান্ট গভর্নরের স্ত্রীর কাছে ক্ষণকালের জন্য প্রশ্রয় লাভ করিয়াছে, এই গর্বের মধ্যে এক হিসেবে একটা দীনতাও ছিল। কিন্তু এ সমস্ত বুঝিয়া জানিয়াও বিনয় এ ব্যাপারটাকে গোরার আদর্শ অনুসারে ঘৃণা করিতে পারে নাই। তাহার এ সমস্ত বেশ ভালোই লাগিতেছিল। লাবণ্যর মতো মেয়েটি দিব্য সুন্দর দেখিতে, তাহাতে কোনো সন্দেহ নাই। বিনয়কে নিজের হাতের লেখা মুরের কবিতা দেখাইয়া যে বেশ একটু অহংকার বোধ করিতেছিল, ইহাতে বিনয়েরও অহংকারের তৃপ্তি হইয়াছিল। বরদা সুন্দরীর মধ্যে একালের রংটি ঠিক ধরে নাই, অথচ তিনি অতিরিক্ত উদগ্রভাবে
একালীয়তা ফলাইতে ব্যস্ত বিনয়ের কাছে এই অসামঞ্জস্যের অসঙ্গতিটা ধরা পড়ে নাই যে তাহা নহে, তবুও বরদা সুন্দরীকে বিনয়ের বেশ ভালো লাগিয়াছিল। তাহার অহংকার ও অসহিষ্ণুতার সারল্যটুকুতে বিনয়ের প্রীতিবোধ হইয়াছিল। মেয়েরা যে তাহাদের হাসির শব্দে ঘর মধুর করিয়া রাখিয়াছে, চা তৈরি করিয়া পরিবেশন করিতেছে, নিজেদের হাতের শিল্পে ঘরের দেওয়াল সাজাইয়াছে এবং সেই সঙ্গে ইংরেজি কবিতা পড়িয়া উপভোগ করিতেছে, ইহা যতই সামান্য হোক বিনয় ইহাতেই মুগ্ধ হইয়াছে। বিনয় এমন রস তাহার মানব সঙ্গ বিরল জীবনে আর কখনো পায় নাই। এই মেয়েদের বেশভূষা, হাসি, কথা, কাজকর্ম লইয়া কত মধুর ছবি যে সে মনে মনে আঁকিতে লাগিল তাহার আর সংখ্যা নাই। শুধু বই পড়িয়া এবং মত লইয়া তর্ক করিতে করিতে যে ছেলে কখন যৌবনে পদার্পণ করিয়াছে জানিতেও পারে নাই, তাহার কাছে পরেশের ওই সামান্য বাসাটির অভ্যন্তরে এক নতুন এবং আশ্চর্য জগৎ প্রকাশ পাইল। গোরা যে বিনয়ের সঙ্গ ছাড়িয়া রাগ করিয়া চলিয়া গেল, সে রাগকে বিনয় অন্যায় মনে করিতে পারিল না। এই দুই বন্ধুর বহুদিনের সম্বন্ধে এতকাল পরে আজ একটা সত্যকার ব্যাঘাত আসিয়া উপস্থিত হইয়াছে। বর্ষা রাত্রির স্তব্ধ অন্ধকারকে স্পন্দিত করিয়া মাঝে মাঝে মেঘ ডাকিয়া উঠিল। বিনয়ের মনে অত্যন্ত একটা ভার বোধ হইতে লাগিল। তাহার মনে হইল তাহার জীবন চিরদিন যে পথ বাহিয়া আসিয়াছিল, আজ তাহা ছাড়িয়া দিয়া আরেকটা নতুন পথ লইয়াছে। এই অন্ধকারের মধ্যে গোরা কোথায় গেল এবং সেই বা কোথায় চলিল? বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে। গোরার প্রতি প্রেম বিনয়ের হৃদয়ে যে কত বৃহৎ এবং কত প্রবল, আজ সেই প্রেমে আঘাত লাগিবার দিনে তাহা বিনয় অনুভব করিল। বাসায় আসিয়া রাত্রির অন্ধকার এবং ঘরের নির্জনতাকে বিনয়ের অত্যন্ত নিবিড় এবং শূন্য বোধ হইতে লাগিল। গোরার বাড়ি যাইবার জন্য একবার সে বাহিরে আসিল, কিন্তু আজ রাত্রে গোরার সঙ্গে যে তাহার হৃদয়ের মিলন হইতে পারিবে এমন সে আশা করিতে পারিল না। তাই আবার সে ঘরে ফিরিয়া গিয়া শ্রান্ত হইয়া বিছানার মধ্যে শুইয়া পড়িল। পরের দিন সকালে উঠিয়া তাহার মন হালকা হইয়া গেল। রাত্রে কল্পনায় সে আপনার বেদনাকে অনাবশ্যক অত্যন্ত বাড়াইয়া তুলিয়াছিল। সকালে গোরার সহিত বন্ধুত্ব এবং পরেশের পরিবারের সহিত আলাপ তাহার কাছে একান্ত পরস্পর বিরোধী বলিয়া বোধ হইল না। ব্যাপারখানা এমন কি গুরুতর, এই বলিয়া কাল রাত্রিকার মনোপীড়ায় আজ বিনয়ের হাসি পাইল। বিনয়ের কাঁধে একখানা চাদর লইয়া দ্রুত পদে গোরার বাড়ি আসিয়া উপস্থিত হইল। গোরা তখন তাহার নিচের ঘরে বসিয়া খবরের কাগজ পড়িতেছিল। বিনয় যখন রাস্তায়, তখনই গোরা তাহাকে দেখিতে পাইয়াছিল, কিন্তু আজ বিনয়ের আগমনে খবরের কাগজ হইতে তাহার দৃষ্টি উঠিল না। বিনয় আসিয়াই কোনো কথা না বলিয়া ফস করিয়া গোরার হাত হইতে কাগজখানা কাড়িয়া লইল। গোরা কহিল, বোধ করি তুমি ভুল করেছ। আমি গৌরমোহন, একজন কুসংস্কারাচ্ছন্ন হিন্দু। বিনয় কহিল, ভুল তুমিই হয়তো করেছ। আমি হচ্ছি শ্রীযুক্ত বিনয়, উক্ত গৌরমোহনের কুসংস্কারাচ্ছন্ন বন্ধু। গোরা, কিন্তু গৌরমোহন এতই বেহায়া যে সে তার কুসংস্কারের জন্য কারোর কাছে কোনোদিন লজ্জাবোধ করে না। বিনয়, বিনয়ও ঠিক তদ্রূপ, তবে কিনা সে নিজের সংস্কার নিয়ে তেড়ে অন্যকে আক্রমণ করতে যায় না। দেখিতে দেখিতে দুই বন্ধুতে তুমুল তর্ক বাঁধিয়া উঠিল। পাড়াশুদ্ধ লোক বুঝিতে পারিল আজ গোরার সঙ্গে বিনয়ের সাক্ষাৎ ঘটিয়াছে। গোরা কহিল, তুমি যে পরেশবাবুর বাড়িতে যাতায়াত করছো সে কথা সেদিন আমার কাছে অস্বীকার করার কি দরকার ছিল? বিনয়, কোনো দরকার বশত অস্বীকার করিনি, যাতায়াত করিনে বলেই অস্বীকার করেছিলুম। এতকাল পরে কালই প্রথম তাদের বাড়িতে প্রবেশ করেছি। গোরা, আমার সন্দেহ হচ্ছে অভিমন্যুর মতো তুমি প্রবেশ করবার রাস্তাটাই জানো, বেরোবার রাস্তা জানো না। বিনয়, তা হতে পারে, ওইটি হয়তো আমার জন্মগত প্রকৃতি। আমি যাকে শ্রদ্ধা করি বা ভালোবাসি তাকে আমি ত্যাগ করতে পারি না। আমারই স্বভাবের পরিচয় তুমিও পেয়েছ। গোরা, এখন থেকে তাহলে ওখানে যাতায়াত চলতে থাকবে। বিনয়, একলা আমারই যে চলতে থাকবে এমন কি কথা আছে? তোমারও তো চলৎ শক্তি আছে, তুমি তো স্থাবর পদার্থ নও।
গোরা, আমি তো যাই এবং আসি, কিন্তু তোমার যে লক্ষণ দেখলুম, তুমি যে একেবারে যাবারই দাখিল। গরম চা কিরকম লাগলো? বিনয়, কিছু কড়া লেগেছিল। গোরা, তবে? বিনয়, না খাওয়াটা তার চেয়ে বেশি কড়া লাগতো। গোরা, সমাজ পালনটা তাহলে কি কেবলমাত্র ভদ্রতা পালন? বিনয়, সব সময় নয়, কিন্তু দেখো গোরা, সমাজের সঙ্গে যেখানে হৃদয়ের সংঘাত বাঁধে সেখানে আমার পক্ষে। গোরা অধীর হইয়া বিনয়কে কথাটা শেষই করতে দিল না। সে গর্জিয়া কহিল, হৃদয়, সমাজকে তুমি ছোট করে তুচ্ছ করে দেখো বলেই কথায় কথায় তোমার হৃদয়ের সঙ্গে সংঘাত বাঁধে, কিন্তু সমাজকে আঘাত করলে তার বেদনা যে কত দূর পর্যন্ত গিয়ে পৌঁছয় তা যদি অনুভব করতে, তাহলে তোমার ওই হৃদয়টার কথা তুলতে তোমার লজ্জা বোধ হতো। পরেশবাবুর মেয়েদের মনে একটুখানি আঘাত দিতে তোমার ভারী কষ্ট লাগে, কিন্তু আমার কষ্ট লাগে এতটুকুর জন্য সমস্ত দেশকে যখন অনায়াসে আঘাত করতে পারো। বিনয় কহিল, তবে সত্য কথা বলি ভাই গোরা, এক পেয়ালা চা খেলে সমস্ত দেশকে যদি আঘাত করা হয়, তবে সে আঘাতে দেশের উপকারী হবে। তার থেকে বাঁচিয়ে চললে দেশটাকে অত্যন্ত দুর্বল বাবু করে তোলা হবে। গোরা, ওগো মশাই, ও সমস্ত যুক্তি আমি জানি, আমি যে একেবারে অবুঝ তা মনে করো না, কিন্তু এ সমস্ত এখনকার কথা নয়। রুগী ছেলে যখন ওষুধ খেতে চায় না, মা তখন সুস্থ শরীরেও নিজে ওষুধ খেয়ে তাকে জানাতে চায় যে তোমার সঙ্গে আমার এক দশা। এটা তো যুক্তির কথা নয়, এটা ভালোবাসার কথা। এই ভালোবাসা না থাকলে যতই যুক্তি থাক না, ছেলের সঙ্গে মায়ের যোগ নষ্ট হয়, তাহলে কাজও নষ্ট হয়। আমিও চায়ের পেয়ালা নিয়ে তর্ক করি না, কিন্তু দেশের সঙ্গে বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না। চা না খাওয়া তার চেয়ে ঢের সহজ, পরেশবাবুর মেয়ের মনে কষ্ট দেওয়া তার চেয়ে ঢের ছোট। সমস্ত দেশের সঙ্গে একাত্ম হয়ে মেলাই আমাদের এখনকার অবস্থায় সকলের চেয়ে প্রধান কাজ। যখন মিলন হয়ে যাবে, তখন চা খাবে কি না খাবে দু কথায় সে তর্কের মীমাংসা হয়ে যাবে। বিনয়, তাহলে আমার দ্বিতীয় পেয়ালা চা খাবার অনেক বিলম্ব আছে দেখছি। গোরা, না, বেশি বিলম্ব করার দরকার নেই, কিন্তু বিনয়, আমাকে আর কেন, হিন্দু সমাজের অনেক অপ্রিয় জিনিসের সঙ্গে সঙ্গে আমাকেও ছাড়বার সময় এসেছে, নইলে পরেশবাবুর মেয়েদের মনে আঘাত লাগবে। এমন সময় অবিনাশ ঘরে আসিয়া প্রবেশ করিল। সে গোরার শিষ্য। গোরার মুখ হইতে সে যাহা শোনে তাহাই সে নিজের বুদ্ধি দ্বারা ছোট এবং নিজের ভাষার দ্বারা বিকৃত করিয়া চারিদিকে বলিয়া বেড়ায়। গোরার কথা যাহারা কিছুই বুঝিতে পারে না, অবিনাশের কথা তাহারা বোঝে ও প্রশংসা করে। বিনয়ের প্রতি অবিনাশের অত্যন্ত একটা ঈর্ষার ভাব আছে, তাই সে জো পাইলেই বিনয়ের সঙ্গে নির্বোধের মতো তর্ক করিতে চেষ্টা করে। বিনয় তাহার মূঢ়তায় অত্যন্ত অধীর হইয়া ওঠে। তখন গোরা অবিনাশের তর্ক নিজে তুলিয়া লইয়া বিনয়ের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়। অবিনাশ মনে করে তাহারই যুক্তি যেন গোরার মুখ দিয়া বাহির হইতেছে। অবিনাশ আসিয়া পড়াতে গোরার সঙ্গে মিলন ব্যাপারে বিনয় বাধা পাইল। সে তখন উঠিয়া উপরে গেল। আনন্দময়ী তাহার ভাড়ার ঘরের সম্মুখের বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছিলেন। আনন্দময়ী কহিলেন, অনেকক্ষণ থেকে তোমাদের গলা শুনতে পাচ্ছি, এত সকালে যে? জলখাবার খেয়ে বেরিয়েছ তো? অন্যদিন হইলে বিনয় বলিত, না, খাই নাই, এবং আনন্দময়ীর সম্মুখে বসিয়া তাহার আহার জমিয়া উঠিত। কিন্তু আজ বলিল, না মা, খাবো না, খেয়েই বেরিয়েছি। আজ বিনয় গোরার কাছে অপরাধ বাড়াইতে ইচ্ছা করিল না। পরেশবাবুর সঙ্গে তাহার সংস্রবের জন্য গোরা যে এখনো তাহাকে ক্ষমা করে নাই, তাহাতে একটু যেন দূরে ঠেলিয়া রাখিতেছে, ইহা অনুভব করিয়া তাহার মনের ভিতরে একটা ক্লেশ হইতেছিল। সে পকেট হইতে ছুরি বাহির করিয়া আলুর খোসা ছাড়াইতে বসিয়া গেল। মিনিট 15 পরে নিচে গিয়া দেখিল গোরা অবিনাশকে লইয়া বাহির হইয়া গেছে। গোরার ঘরে বিনয় অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পরে খবরের কাগজ হাতে লইয়া শূন্য মনে বিজ্ঞাপন দেখিতে লাগিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া চলিয়া গেল। 13 মধ্যাহ্নে গোরার কাছে যাইবার জন্য বিনয়ের মন আবার চঞ্চল হইয়া উঠিল।
বিনয় গোরার কাছে নিজেকে নত করিতে কোনোদিন সংকোচ বোধ করে নাই, কিন্তু নিজের অভিমান না থাকিলেও বন্ধুত্বের অভিমানকে ঠেকানো শক্ত। পরেশবাবুর কাছে ধরা দিয়া বিনয় গোরার প্রতি তাহার এতদিনকার নিষ্ঠায় একটু যেন খাটো হইয়াছে বলিয়া অপরাধ অনুভব করিতেছিল বটে, কিন্তু সেজন্য গোরা তাহাকে পরিহাস ও ভর্ৎসনা করিবে এই পর্যন্তই আশা করিয়াছিল। তাহাকে যে এমন করিয়া ঠেলিয়া রাখিবার চেষ্টা করিবে তাহা সে মনেও করে নাই। বাসা হইতে খানিকটা দূর বাহির হইয়া বিনয় আবার ফিরিয়া আসিল। বন্ধুত্ব পাছে অপমানিত হয় এই ভয় সে গোরার বাড়িতে যাইতে পারিল না। মধ্যাহ্নে আহারের পর গোরাকে একখানা চিঠি লিখিবে বলিয়া কাগজ কলম লইয়া বিনয় বসিয়াছে। বসিয়া অকারণে কলমটাকে ভোঁতা অপবাদ দিয়া একটা ছুরি লইয়া অতিশয় যত্নে একটু একটু করিয়া তাহার সংস্কার করিতে লাগিয়াছে। এমন সময় নিচে হইতে বিনয় বলিয়া ডাক আসিল। বিনয় কলম ফেলিয়া তাড়াতাড়ি নিচে গিয়া বলিল, মহিম দাদা, আসুন, উপরে আসুন। মহিম উপরের ঘরে আসিয়া বিনয়ের খাটের উপর বেশ চৌকো হইয়া বসিলেন এবং ঘরের আসবাবপত্র বেশ ভালো করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন, দেখো বিনয়, তোমার বাসা যে আমি চিনি নে তা নয়, মাঝে মাঝে তোমার খবর নিয়ে যাই এমন ইচ্ছেও করে, কিন্তু আমি জানি তোমরা আজকালকার ভালো ছেলে, তোমাদের এখানে তামাকটি পাবার জো নেই, তাই বিশেষ প্রয়োজন না হলে। বিনয়কে ব্যস্ত হইয়া উঠিতে দেখিয়া মহিম কহিলেন, তুমি ভাবছো এখনই বাজার থেকে নতুন হুঁকো কিনে এনে আমাকে তামাক খাওয়াবে? সে চেষ্টাও করো না। তামাক না দিলে ক্ষমা করতে পারবো, কিন্তু নতুন হুঁকোয় আনাড়ি হাতের সাজার তামাক আমার সহ্য হবে না। এই বলিয়া মহিম বিছানা হইতে একটা হাত পাখা তুলিয়া লইয়া হাওয়া খাইতে খাইতে কহিলেন, আজ রবিবারের দিবানিদ্রাটা সম্পূর্ণ মাটি করে তোমার এখানে এসেছি, তার একটা কারণ আছে। আমার একটি উপকার তোমাকে করতেই হবে। বিনয় কি উপকার জিজ্ঞাসা করিল। মহিম কহিলেন, আগে কথা দাও, তবে বলবো। বিনয়, আমার দ্বারা যদি সম্ভব হয় তবে তো। মহিম, কেবলমাত্র তোমার দ্বারাই সম্ভব, আর কিছু নয়, তুমি একবার হ্যাঁ বললেই হয়। বিনয়, আমাকে এত করে কেন বলছেন? আপনি তো জানেন আমি আপনাদের ঘরেরই লোক, পারলে আপনার উপকার করব না এ হতেই পারে না। মহিম পকেট হইতে একটা পানের দোনা বাহির করিয়া তাহা হইতে গোটা দুয়েক পান বিনয়কে দিয়া বাকি তিনটে নিজের মুখে পুরিলেন ও চিবাইতে চিবাইতে কহিলেন, আমার শশীমুখীকে তো তুমি জানোই, দেখতে শুনতে নেহাত মন্দ নয়, অর্থাৎ বাপের মতো হয়নি, বয়স প্রায় 10-এর কাছাকাছি হলো, এখন ওকে পাত্রস্থ করবার সময় হয়েছে। কোন লক্ষ্মী ছাড়ার হাতে পড়বে এই ভেবে আমার তো রাত্রে ঘুম হয় না। বিনয় কহিল, ব্যস্ত হচ্ছেন কেন? এখনো তো সময় আছে। মহিম, নিজের মেয়ে যদি থাকতো তো বুঝতে কেন ব্যস্ত হচ্ছি। বছর গেলেই বয়স আপনি বাড়ে, কিন্তু পাত্র তো আপনি আসে না, কাজেই দিন যত যায় মন ততই ব্যাকুল হয়ে ওঠে। এখন তুমি যদি একটু আশ্বাস দাও তাহলে না হয় দুদিন সবুর করতেও পারি। বিনয়, আমার তো বেশি লোকের সঙ্গে আলাপ পরিচয় নেই, কলকাতার মধ্যে আপনাদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি জানি নে বললেই হয়। ঠিক আছে, তবু আমি খোঁজ করে দেখব। মহিম, শশীমুখীর স্বভাব চরিত্র তো জানো। বিনয়, জানি বই কি, ওকে এতটুকু বেলা থেকে দেখে আসছি, লক্ষ্মী মেয়ে। মহিম, তবে আর বেশি দূর খোঁজ করবার কি দরকার বাপু, ও মেয়ে তোমারই হাতে সমর্পণ করব। বিনয় ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, বলেন কি? মহিম, কেন, অন্যায় কি বলেছি? অবশ্য কুলে তোমরা আমাদের চেয়ে অনেক বড়, কিন্তু বিনয়, এত পড়াশুনো করে যদি তোমরা কুল মানবে তবে হলো কি? বিনয়, না না, কুলের কথা হচ্ছে না, কিন্তু বয়স যে। মহিম, বলো কি, শশীর বয়স কি কম হলো? হিন্দুর ঘরের মেয়ে তো মেম সাহেব নয়, সমাজকে তো উড়িয়ে দিলে চলে না। মহিম সহজে ছাড়িবার পাত্র নহেন, বিনয়কে তিনি অস্থির করিয়া তুলিলেন। অবশেষে বিনয় কহিল, আমাকে একটু ভাববার সময় দিন। মহিম, আমি তো আর আজ রাত্রেই দিন স্থির করছি নে। বিনয়, তবু বাড়ির লোকদের। মহিম, হ্যাঁ সে তো বটেই, তাদের মত নিতে হবে বই কি। তোমার খুড়োমশাই যখন বর্তমান আছেন
তাঁর অমতে তো কিছু হতে পারে না। এই বলিয়া পকেট হইতে দ্বিতীয় পানের দোনা নিঃশেষ করিয়া যেন কথাটা পাকাপাকি হইয়া আসিয়াছে এইরূপ ভাব করিয়া মহিম চলিয়া গেলেন। কিছুদিন পূর্বে আনন্দময়ী একবার শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহের প্রস্তাব আভাসে উত্থাপন করিয়াছিলেন, কিন্তু বিনয় তাহা কানেও তোলে নাই। আজও প্রস্তাবটা যে বিশেষ সঙ্গত বোধ হইল তাহা নহে, কিন্তু তবু কথাটা মনের মধ্যে একটুখানি যেন স্থান পাইল। বিনয়ের মনে হইল এই বিবাহ ঘটিলে আত্মীয়তা সম্বন্ধে গোরা তাহাকে কোনোদিন ঠেলিতে পারিবে না। বিবাহ ব্যাপারটাকে হৃদয়াবেগের সঙ্গে জড়িত করাকে ইংরেজি আনা বলিয়াই সে এতদিন পরিহাস করিয়া আসিয়াছে, তাই শশীমুখীকে বিবাহ করাটা তাহার কাছে অসম্ভব বলিয়া বোধ হইল না। মহিমের এই প্রস্তাব লইয়া গোরার সঙ্গে পরামর্শ করিবার যে একটা উপলক্ষ জুটিল, আপাতত ইহাতেই সে খুশি হইল। বিনয়ের ইচ্ছা গোরা এই লইয়া তাহাকে একটু পীড়াপিড়ি করে। মহিমকে সহজে সম্মতি না দিলে মহিম গোরাকে দিয়া তাহাকে অনুরোধ করাইবার চেষ্টা করিবে, ইহাতে বিনয়ের সন্দেহ ছিল না। এই সমস্ত আলোচনা করিয়া বিনয়ের মনের অবসাদ কাটিয়া গেল। সে তখনই গোরার বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়া চাদর কাঁধে বাহির হইয়া পড়িল। অল্প একটু দূর যাইতেই পশ্চাৎ হইতে শুনিতে পাইল, বিনয়বাবু। পিছন ফিরিয়া দেখিল সতীশ তাহাকে ডাকিতেছে। সতীশকে সঙ্গে লইয়া আবার বিনয় বাসায় প্রবেশ করিল। সতীশ পকেট হইতে রুমালের পুঁটুলি বাহির করিয়া কহিল, এর মধ্যে কি আছে বলুন দেখি। বিনয় মরার মাথা, কুকুরের বাচ্চা প্রভৃতি নানা অসম্ভব জিনিসের নাম করিয়া সতীশের নিকট তর্জন লাভ করিল। তখন সতীশ তাহার রুমাল খুলিয়া গোটা পাঁচেক কালো কালো ফল বাহির করিয়া জিজ্ঞাসা করিল, এ কি বলুন দেখি। বিনয় যাহা মুখে আসিল তাহাই বলিল। অবশেষে পরাভব স্বীকার করিলে সতীশ কহিল, রেঙ্গুনে তাহার এক মামা আছেন, তিনি সেখানকার এই ফল তার মার কাছে পাঠাইয়া দিয়াছেন। মা তাহারই 5টা বিনয়বাবুকে উপহার পাঠাইয়াছেন। ব্রহ্মদেশের ম্যাঙ্গোস্টিন ফল তখনকার দিনে কলিকাতায় সুলভ ছিল না, তাই বিনয় ফলগুলি নাড়িয়া চাড়িয়া টিপিয়া টুপিয়া কহিল, সতীশবাবু, ফলগুলো খাবো কি করে? সতীশ বিনয়ের এই অজ্ঞতায় হাসিয়া কহিল, দেখবেন কামড়ে খাবেন না, যেন ছুরি দিয়ে কেটে খেতে হয়। সতীশ নিজেই এই ফল কামড় দিয়া খাইবার নিষ্ফল চেষ্টা করিয়া আজ কিছুক্ষণ পূর্বে আত্মীয় স্বজনদের কাছে হাস্যাস্পদ হইয়াছে, সেই জন্য বিনয়ের অনভিজ্ঞতায় বিজ্ঞজনোচিত হাস্য করিয়া তাহার মনের বেদনা দূর হইল। তাহার পরে দুই অসমবয়সী বন্ধুর মধ্যে কিছুক্ষণ কৌতুকালাপ হইলে পর সতীশ কহিল, বিনয়বাবু, মা বলেছেন আপনার যদি সময় থাকে তো একবার আমাদের বাড়ি আসতে হবে, আজ লীলার জন্মদিন। বিনয় বলিল, আজ ভাই আমার সময় হবে না, আজ আমি আরেক জায়গায় যাচ্ছি। সতীশ, কোথায় যাচ্ছেন? বিনয়, আমার বন্ধুর বাড়িতে। সতীশ, ও আপনার সেই বন্ধু? বিনয়, হ্যাঁ। ও বন্ধুর বাড়ি যেতে পারেন, অথচ আমাদের বাড়ি যাবেন না। ইহার যৌক্তিকতা সতীশ বুঝিতে পারিল না। বিশেষত বিনয়ের এই বন্ধুকে সতীশের মোটেই ভালো লাগে নাই। সে যেন স্কুলের হেডমাস্টারের চেয়েও কড়া লোক। তাহাকে আর্গিন শোনাইয়া কেহ যশ লাভ করিবে এমন ব্যক্তিই সে নয়। এমন লোকের কাছে যাইবার জন্য বিনয় যে কিছুমাত্র প্রয়োজন অনুভব করিবে তাহা সতীশের কাছে ভালোই লাগিল না। সে কহিল, না বিনয়বাবু, আপনি আমাদের বাড়িতে আসুন। আহ্বান সত্ত্বেও পরেশবাবুর বাড়িতে না গিয়া গোরার কাছে যাইব বিনয় এটা মনে মনে খুব আস্ফালন করিয়া বলিয়াছিল। আহত বন্ধুত্বের অভিমানকে আজ সে ক্ষুণ্ণ হইতে দিবে না। গোরার প্রতি বন্ধুত্বের গৌরবকেই সে সকলের ঊর্ধ্বে রাখিবে, ইহাই সে চিন্তা করিয়াছিল। কিন্তু হার মানিতে তাহার বেশিক্ষণ লাগিল না। দ্বিধা করিতে করিতে, মনের মধ্যে আপত্তি করিতে করিতে অবশেষে বালকের হাত ধরিয়া সেই ৭৮ নম্বরেরই পথে সে চলিল। বর্মা হইতে আগত দুর্লভ ফলের এক অংশ বিনয়কে মনে করিয়া পাঠানোতে যে আত্মীয়তা প্রকাশ পাইয়াছে তাহাকে খাতির না করা বিনয়ের পক্ষে অসম্ভব। বিনয় পরেশবাবুর বাড়ির কাছাকাছি আসিয়া দেখিল পানুবাবু এবং আর কয়েকজন অপরিচিত ব্যক্তি পরেশবাবুর বাড়ি হইতে বাহির হইয়া আসিতেছে। লীলার জন্মদিনের মধ্যাহ্ন ভোজনে তাহারা নিমন্ত্রিত ছিল। পানুবাবু যেন বিনয়কে দেখিতেই পান নাই, এমনি ভাবে চলিয়া গেলেন।
বাড়িতে প্রবেশ করিয়াই বিনয় খুব একটা হাসির ধ্বনি এবং দৌড়াদৌড়ির শব্দ শুনিতে পাইল। সুধীর লাবণ্যর চাবি চুরি করিয়াছে। শুধু তাই নয়, দেরাজের মধ্যে লাবণ্যর খাতা আছে এবং সেই খাতার মধ্যে কবিযশ প্রার্থিনীর উপহাস্যতার উপকরণ আছে। তাহাই এই দস্যু লোক সমাজে উদ্ঘাটন করিবে বলিয়া শাসাইতেছে। ইহাই লইয়া উভয় পক্ষে যখন দ্বন্দ্ব চলিতেছে, এমন সময় রঙ্গভূমিতে বিনয় প্রবেশ করিল। তাহাকে দেখিয়া লাবণ্যের দল মুহূর্তের মধ্যে অন্তর্ধান করিল। সতীশ তাহাদের কৌতুকের ভাগ লইবার জন্য তাহাদের পশ্চাতে ছুটিল। কিছুক্ষণ পরে সুচরিতা ঘরে প্রবেশ করিয়া কহিল, মা আপনাকে একটু বসতে বললেন, এখনই তিনি আসছেন। বাবা অনাথবাবুদের বাড়ি গেছেন, তাঁরও আসতে দেরি হবে না। সুচরিতা বিনয়ের সংকোচ ভাঙিয়া দিবার জন্য গোরার কথা তুলিল। হাসিয়া কহিল, তিনি বোধহয় আমাদের এখানে আর কখনো আসবেন না। বিনয় জিজ্ঞাসা করিল, কেন? সুচরিতা কহিল, আমরা পুরুষদের সামনে বেরোই দেখে তিনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। ঘরকন্যার ছাড়া মেয়েদের আর কোথাও দেখলে তিনি বোধহয় তাদের শ্রদ্ধা করতে পারেন না। বিনয় ইহার উত্তর দিতে কিছু মুশকিলে পড়িয়া গেল। কথাটার প্রতিবাদ করিতে পারিলেই সে খুশি হইত, কিন্তু মিথ্যা বলিবে কি করিয়া? বিনয় কহিল, গোরার মত এই যে ঘরের কাজেই মেয়েরা সম্পূর্ণ মন না দিলে তাদের কর্তব্যের একাগ্রতা নষ্ট হয়। সুচরিতা কহিল, তাহলে মেয়ে পুরুষে মিলে ঘর বাহিরকে একেবারে ভাগ করে নিলেই তো ভালো হতো। পুরুষকে ঘরে ঢুকতে দেওয়া হয় বলে তাদের বাইরের কর্তব্যে হয়তো ভালো করে সম্পন্ন হয় না। আপনিও আপনার বন্ধুর মতে মত দেন নাকি? নারী নীতি সম্বন্ধে এ পর্যন্ত তো বিনয় গোরার মতেই মত দিয়া আসিয়াছিল। ইহা লইয়া সে কাগজে লেখালেখিও করিয়াছে, কিন্তু সেইটি যে বিনয়ের মত, এখন তাহা তাহার মুখ দিয়া বাহির হইতে চাহিল না। সে কহিল, দেখুন, আসলে এ সকল বিষয় আমরা অভ্যাসের দাস। সেই জন্যই মেয়েদের বাইরে বেরোতে দেখলে মনে খটকা লাগে। অন্যায় বা অকর্তব্য বলে যে খারাপ লাগে, সেটা কেবল আমরা জোর করে প্রমাণ করতে চেষ্টা করি। যুক্তিটা এ স্থলে উপলক্ষ মাত্র, সংস্কারটাই আসল। সুচরিতা কহিল, আপনার বন্ধুর মনে বোধহয় সংস্কারগুলো খুব দৃঢ়। বিনয়, বাইরে থেকে দেখে হঠাৎ তাই মনে হয়, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আমাদের দেশের সংস্কারগুলিতে তিনি যে চেপে ধরে থাকেন, তার কারণ এ নয় যে সেই সংস্কারগুলিকেই তিনি শ্রেয় মনে করেন। আমার দেশের প্রতি অন্ধ অশ্রদ্ধাবশত দেশের সমস্ত প্রথাকে অবজ্ঞা করতে বসেছিলেন বলেই তিনি এই প্রলয় কার্যে বাধা দিয়ে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আগে আমাদের দেশকে শ্রদ্ধার দ্বারা, প্রীতির দ্বারা সমগ্রভাবে পেতে হবে, জানতে হবে, তারপরে আপনি তার ভিতর থেকে স্বাভাবিক স্বাস্থ্যের নিয়মে সংশোধনের কাজ চলবে। সুচরিতা কহিল, আপনি যদি হতো তাহলে এতদিন হয়নি কেন? বিনয়, হয়নি তার কারণ ইতিপূর্বে দেশ বলে আমাদের সমস্ত দেশকে, জাতি বলে আমাদের সমস্ত জাতিকে এক করে দেখতে পারিনি। তখন যদিবা আমাদের স্বজাতিকে অশ্রদ্ধা করিনি, তেমনি শ্রদ্ধাও করিনি, অর্থাৎ তাকে লক্ষ্যই করা যায়নি। সেই জন্যই তার শক্তি জাগেনি। একসময় রোগীর দিকে না তাকিয়ে তাকে বিনা চিকিৎসায় বিনা পথ্যে ফেলে রাখা হয়েছিল। এখন তাকে ডাক্তারখানায় আনা হয়েছে বটে, কিন্তু ডাক্তার তাকে এতই অশ্রদ্ধা করে যে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা ছাড়া আর কোনো দীর্ঘ শুশ্রূষাসাধ্য চিকিৎসা সম্বন্ধে সে ধৈর্য ধরে বিচার করে না। এই সময় আমার বন্ধু ডাক্তারটি বলছেন, আমার এই পরমাত্মীয়টিকে যে চিকিৎসার চোটে আগাগোড়া নিঃশেষ করে ফেলবে, এ আমি সহ্য করতে পারবো না। এখন আমি এই ছেদন কার্য একেবারেই বন্ধ করে দেব এবং অনুকূল পথ্য দ্বারা আগের নিজের ভিতরকার জীবনী শক্তিকে জাগিয়ে তুলব। তারপরে ছেদন করলেও রোগী সইতে পারবে, ছেদন না করলেও হয়তো রোগী সেরে উঠবে। গোরা বলেন, গভীর শ্রদ্ধাই আমাদের দেশের বর্তমান অবস্থায় সকলের চেয়ে বড় পথ্য। এই শ্রদ্ধার অভাবেই আমরা দেশকে সমগ্রভাবে জানতে পারছি না বলেই তার সম্বন্ধে যা ব্যবস্থা করছি তা খুব ব্যবস্থা হয়ে উঠছে। দেশকে ভালো না বাসলে তাকে ভালো করে জানবার ধৈর্য থাকে না, তাকে না জানলে তার ভালো করতে চাইলেও তার ভালো করা যায় না। সুচরিতা একটু একটু করিয়া খোঁচা দিয়া গোরার সম্বন্ধে আলোচনাকে নিবিতে দিল না। বিনয়ও গোরার পক্ষে তাহার যাহা কিছু বলিবার তাহা খুব ভালো করিয়াই বলিতে লাগিল। এমন যুক্তির কথা, এমন দৃষ্টান্ত দিয়া, এমন গুছাইয়া
আর কখনো যেন সে বলে নাই। গোরাও তাহার নিজের মত এমন পরিষ্কার করিয়া, এমন উজ্জ্বল করিয়া বলিতে পারিত কিনা সন্দেহ। বিনয়ের বুদ্ধি ও প্রকাশ ক্ষমতার এই অপূর্ব উত্তেজনায় তাহার মনে একটা আনন্দ জন্মিতে লাগিল, এবং সেই আনন্দে তাহার মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। বিনয় কহিল, দেখুন, শাস্ত্রে বলে আত্মানাং বিদ্ধি, আপনাকে জানো, নইলে মুক্তি কিছুতেই নেই। আমি আপনাকে বলছি, আমার বন্ধু গোরা ভারতবর্ষের সেই আত্মবোধের প্রকাশ রূপে আবির্ভূত হয়েছে, তাকে আমি সামান্য লোক বলে মনে করতে পারিনি। আমাদের সকলের মন যখন তুচ্ছ আকর্ষণে, নূতনের প্রলোভনে বাহিরের দিকে ছড়িয়ে পড়েছে, তখন ওই একটিমাত্র লোক এই সমস্ত বিক্ষিপ্ততার মাঝখানে অটলভাবে দাঁড়িয়ে সিংহ গর্জনে সেই পুরাতন মন্ত্র বলছে, আত্মানং বিদ্ধি। এই আলোচনা আরো অনেকক্ষণ চলিতে পারিত। সুচরিতাও ব্যগ্র হইয়া শুনিতেছিল, কিন্তু হঠাৎ পাশের একটা ঘর হইতে সতীশ চিৎকার করিয়া আবৃত্তি আরম্ভ করিল। বলো না কাতর স্বরে, না করি বিচার, জীবন স্বপন সম মায়ার সংসার। বেচারা সতীশ বাড়ির অতিথি অভ্যাগতদের সামনে বিদ্যা ফলাইবার কোনো অবকাশ পায় না। লীলা পর্যন্ত ইংরেজি কবিতা আওড়াইয়া সভা গরম করিয়া তোলে, কিন্তু সতীশকে বরদা সুন্দরী ডাকেন না। অথচ লীলার সঙ্গে সকল বিষয়ই সতীশের খুব একটা প্রতিযোগিতা আছে। কোনো মতে লীলার দর্প চূর্ণ করা সতীশের জীবনের প্রধান সুখ। বিনয়ের সম্মুখে কাল লীলার পরীক্ষা হইয়া গেছে, তখন অনাহুত সতীশ তাহাকে ছাড়াইবার কোনো চেষ্টাই করিয়া উঠিতে পারে নাই। চেষ্টা করিলেও বরদা সুন্দরী তখনই তাহাকে দাবাইয়া দিতেন। তাই সে আজ পাশের ঘরে যেন আপন মনেই উচ্চস্বরে কাব্যচর্চায় প্রবৃত্ত হইল। শুনিয়া সুচরিতা হাস্য সম্বরণ করিতে পারিল না। এমন সময় লীলা তাহার মুক্ত বেণী দোলাইয়া ঘরে ঢুকিয়া সুচরিতার গলা জড়াইয়া ধরিয়া তাহার কানে কানে কি একটা বলিল। অমনি সতীশ ছুটিয়া তাহার পিছনে আসিয়া কহিল, আচ্ছা লীলা, বলো দেখি মনোযোগ মানে কি? লীলা কহিল, বলবো না। সতীশ, ইস, বলবো না, জানো না তাই বলো না। বিনয় সতীশকে কাছে টানিয়া লইয়া হাসিয়া কহিল, তুমি বলো দেখি মনোযোগ মানে কি? সতীশ সগর্বে মাথা তুলিয়া কহিল, মনোযোগ মানে মনোনিবেশ। সুচরিতা জিজ্ঞেস করিল, মনোনিবেশ বলতে কি বোঝায়? আত্মীয় না হইলে আত্মীয়কে এমন বিপদে আর কে ফেলিতে পারে? সতীশ প্রশ্নটা যেন শুনিতেই পায় নাই, এমনি ভাবেই লাফাইতে লাফাইতে ঘর হইতে বাহির হইয়া গেল। বিনয় আজ পরেশবাবুর বাড়ি হইতে সকাল সকাল বিদায় লইয়া গোরার কাছে যাইবে বলিয়া নিশ্চয় স্থির করিয়া আসিয়াছিল। বিশেষত গোরার কথা বলিতে বলিতে গোরার কাছে যাইবার উৎসাহ তাহার মনে প্রবল হইয়া পড়িল। তাই সে ঘড়িতে 4টে বাজিতে শুনিয়া তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া পড়িল। সুচরিতা কহিল, আপনি এখনই যাবেন? মা আপনার জন্য খাবার তৈরি করছেন, আর একটু পরে গেলে চলবে না? বিনয়ের পক্ষে তো প্রশ্ন নয়, এ হুকুম। সে তখনই বসিয়া পড়িল। লাবণ্য রঙিন রেশমের কাপড়ে সাজিয়া গুজিয়া ঘরে প্রবেশ করিয়া কহিল, দিদি, খাবার তৈরি হয়েছে, মা ছাতে আসতে বললেন। ছাতে আসিয়া বিনয়কে আহারে প্রবৃত্ত হইতে হইল। বরদা সুন্দরী তাহার সব সন্তানদের জীবন বৃত্তান্ত আলোচনা করিতে লাগিলেন। ললিতা সুচরিতাকে ঘরে টানিয়া লইয়া গেল। লাবণ্য একটা চৌকিতে বসিয়া ঘাড় হেট করিয়া 2 লোহার কাঠি লইয়া বুনানির কার্যে লাগিল। তাহাকে কবে একজন কেউ বলিয়াছিল, বুনানির সময় তাহার কোমল আঙুলগুলির খেলা ভারী সুন্দর দেখায়। সেই অবধি লোকের সাক্ষাতে বিনা প্রয়োজনে বুনানি করা তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। পরেশ আসিলেন। সন্ধ্যা হইয়া আসিল। আজ রবিবারে উপাসনা মন্দিরে যাইবার কথা। বরদা সুন্দরী বিনয়কে বলিলেন, যদি আপত্তি না থাকে আমাদের সঙ্গে সমাজে যাবেন? ইহার পর কোনো ওজর আপত্তি করা চলে না। 2 গাড়িতে ভাগ করিয়া সকলেই উপাসনালয়ে গেলেন। ফিরিবার সময় যখন গাড়িতে উঠিতেছেন, তখন হঠাৎ সুচরিতা চমকিয়া উঠিয়া কহিল, ওই যে গৌরমোহন বাবু যাচ্ছেন। গোরা যে এই দলকে দেখিতে পাইয়াছিল তাহাতে কাহারও সন্দেহ ছিল না, কিন্তু যেন দেখিতে পায় নাই এইরূপ ভাব করিয়া সে বেগে চলিয়া গেল। গোরার এই উদ্ধত অশিষ্টতায় বিনয় পরেশবাবুদের কাছে লজ্জিত হইয়া মাথা হেঁট করিল, কিন্তু সে মনে মনে স্পষ্ট বুঝিল
বিনয়কেই এই দলের মধ্যে দেখিয়া গোরা এমন প্রবল বেগে বিমুখ হইয়া চলিয়া গেল। এতক্ষণ তাহার মনের মধ্যে যে একটি আনন্দের আলো জ্বলিতেছিল তাহা একেবারে নিবিয়া গেল। সুচরিতা বিনয়ের মনের ভাব ও তাহার কারণটা তখনই বুঝিতে পারিল, এবং বিনয়ের মতো বন্ধুর প্রতি গোরার এই অবিচারে ও ব্রাহ্মদের প্রতি তাহার এই অন্যায় অশ্রদ্ধায় গোরার উপরে আবার তাহার রাগ হইল। কোনো মতে গোরার পরাভব ঘটে এই সে মনে মনে ইচ্ছা করিল। 14 গোরা যখন মধ্যাহ্নে খাইতে বসিল, আনন্দময়ী আস্তে আস্তে কথা পাড়িলেন, আজ সকালে বিনয় এসেছিল, তোমার সঙ্গে দেখা হয়নি? গোরা খাবার থালা হইতে মুখ না তুলিয়া কহিল, হ্যাঁ হয়েছিল। আনন্দময়ী অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। তাহার পর কহিলেন, তাকে থাকতে বলেছিলুম, কিন্তু সে কেমন অন্যমনস্ক হয়ে চলে গেল। গোরা কোনো উত্তর করিল না। আনন্দময়ী কহিলেন, তার মনে কি একটা কষ্ট হয়েছে গোরা, আমি তাকে এমন কখনো দেখিনি, আমার বড় মন খারাপ হয়ে আছে। গোরা চুপ করিয়া খাইতে লাগিল। আনন্দময়ী অত্যন্ত স্নেহ করিতেন বলিয়াই গোরাকে মনে মনে একটু ভয় করিতেন। সে যখন নিজে তাহার কাছে মন না খুলিত তখন তিনি তাহাকে কোনো কথা লইয়া পীড়াপিড়ি করিতেন না। অন্যদিন হইলে এইখানেই চুপ করিয়া যাইতেন, কিন্তু আজ বিনয়ের জন্য তাহার মনে বড় বেদনা পাইতেছিল বলিয়াই কহিলেন, দেখো গোরা, একটা কথা বলি, রাগ করো না। ভগবান অনেক মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু সকলের জন্য কেবল একটি মাত্র পথ খুলে রাখেননি। বিনয় তোমাকে প্রাণের মতো ভালোবাসে, তাই সে তোমার কাছ থেকে সমস্তই সহ্য করে, কিন্তু তোমারই পথে তাকে চলতে হবে, এ জবরদস্তি করলে সেটা সুখের হবে না। গোরা কহিল, মা, আর একটু দুধ এনে দাও। কথাটা এইখানেই চুকিয়া গেল। আহারান্তে আনন্দময়ী তাহার তক্তপোষে চুপ করিয়া বসিয়া সেলাই করিতে লাগিলেন। লক্ষ্মিয়া পাশের বাড়ির কোনো ভৃত্যের দুর্ব্যবহার সম্বন্ধীয় আলোচনায় আনন্দময়ীকে টানিবার বৃথা চেষ্টা করিয়া মেঝের উপর শুইয়া পড়িয়া ঘুমাইতে লাগিল। গোরা চিঠিপত্র লিখিয়া অনেকটা সময় কাটাইয়া দিল। গোরা তাহার উপর রাগ করিয়াছে, বিনয় তাহা আজ সকালে স্পষ্ট দেখিয়া গেছে, তবু যে সে এই রাগ মিটাইয়া ফেলিবার জন্য গোরার কাছে আসিবে না, ইহা হইতেই পারে না জানিয়া সে সকল কর্মের মধ্যেই বিনয়ের পদশব্দের জন্য কান পাতিয়া রহিল। বেলা বহিয়া গেল, বিনয় আসিল না। লেখা ছাড়িয়া গোরা উঠিবে মনে করিতেছে, এমন সময় মহিম আসিয়া ঘরে ঢুকিলেন। আসিয়াই চৌকিতে বসিয়া পড়িয়া কহিলেন, শশীমুখীর বিয়ের কথা কি ভাবছ গোরা? এ কথা গোরা একদিনের জন্য ভাবে নাই, সুতরাং অপরাধীর মতো তাহাকে চুপ করিয়া থাকিতে হইল। বাজারে পাত্রের মূল্য যে কিরূপ চড়া এবং ঘরের অর্থের অবস্থা যে কিরূপ অসচ্ছল তাহা আলোচনা করিয়া গোরাকে একটা উপায় ভাবিতে বলিলেন। গোরা যখন ভাবিয়া কিনারা পাইল না, তখন তিনি তাহাকে চিন্তা সংকট হইতে উদ্ধার করিবার জন্য বিনয়ের কথাটা পারিলেন। এত ঘোরফের করিবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মহিম গোরাকে মুখে যাই বলুন মনে মনে ভয় করিতেন। এ প্রসঙ্গে বিনয়ের কথা যে উঠিতে পারে গোরা তাহা কখনো স্বপ্নেও ভাবে নাই। বিশেষত গোরা এবং বিনয় স্থির করিয়াছিল তাহারা বিবাহ না করিয়া দেশের কাজে জীবন উৎসর্গ করিবে। গোরা তাই বলিল, বিনয় বিয়ে করবে কেন? মহিম কহিলেন, এই বুঝি তোমাদের হিঁদুয়ানি, হাজার টিকি রাখো আর ফোঁটা কাটো, সাহেবিয়ানা হাড়ের মধ্যে দিয়েই ফুটে ওঠে। শাস্ত্রের মতে বিবাহটা যে ব্রাহ্মণের ছেলের একটা সংস্কার, তা জানো? মহিম এখনকার ছেলেদের মতো আচারও লঙ্ঘন করেন না, আবার শাস্ত্রের ধারও ধারেন না। হোটেলে খানা খাইয়া বাহাদুরি করাকেও তিনি বাড়াবাড়ি মনে করেন, আবার গোরার মতো সর্বদা শ্রুতি স্মৃতি লইয়া ঘাঁটাঘাঁটি করাকেও তিনি প্রকৃতিস্থ লোকের লক্ষণ বলিয়া জ্ঞান করেন না। কিন্তু যস্মিন দেশে যদাচার, গোরার কাছে শাস্ত্রের দোহাই পাড়িতে হইল। এ প্রস্তাব যদি 2 দিন আগে আসিত তবে গোরা একেবারেই কানেই লইত না। আজ তাহার মনে হইল কথাটা নিতান্ত উপেক্ষার যোগ্য নহে। অন্তত এই প্রস্তাবটা লইয়া এখনই বিনয়ের বাসায় যাইবার একটা উপলক্ষ জুটিল। গোরা শেষকালে বলিল, আচ্ছা, বিনয়ের ভাবখানা কি বুঝে দেখি।
মহিম কহিলেন, সে আর বুঝতে হবে না, তোমার কথা সে কিছুতেই ঠেলতে পারবে না, ও ঠিক হয়ে গেছে, তুমি বললেই হবে। সেদিন সন্ধ্যার সময় গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত। ঝড়ের মতন তাহার ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে কেহ নাই। বেহারাকে ডাকিয়া জিজ্ঞাসা করাতে সে কহিল, বাবু ৭৮ নম্বর বাড়িতে গিয়াছেন। শুনিয়া গোরার সমস্ত মন বিকল হইয়া উঠিল। আজ সমস্ত দিন যাহার জন্য গোরার মনে শান্তি ছিল না, সেই বিনয় আজকাল গোরার কথা মনে করিবার অবকাশ মাত্র পায় না। গোরা রাগই করুক আর দুঃখিতই হোক, বিনয়ের শান্তি ও সান্ত্বনার কোনো ব্যাঘাত ঘটিবে না। পরেশবাবুর পরিবারের বিরুদ্ধে, ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে গোরার অন্তঃকরণ একেবারে বিষাক্ত হইয়া উঠিল। সে মনের মধ্যে প্রকাণ্ড একটা বিদ্রোহ বহন করিয়া পরেশবাবুর বাড়ির দিকে ছুটিল। ইচ্ছা ছিল সেখানে এমন সকল কথা উত্থাপন করিবে যাহা শুনিয়া এই ব্রাহ্ম পরিবারের হাড়ে জ্বালা ধরিবে এবং বিনয়েরও আরামবোধ হইবে না। পরেশবাবুর বাসায় গিয়া শুনিল তাহারা কেউই বাড়িতে নাই, সকলেই উপাসনা মন্দিরে গিয়াছেন। মুহূর্তকালের জন্য সংশয় হইল বিনয় হয়তো যায় নাই, সে হয়তো এইক্ষণেই গোরার বাড়িতে গেছে। থাকিতে পারিল না, গোরা তাহার স্বাভাবিক ঝড়ের গতিতে মন্দিরের দিকেই গেল। দ্বারের কাছে গিয়া দেখিল বিনয় বরদা সুন্দরীর অনুসরণ করিয়া তাহাদের গাড়িতে উঠিতেছে। সমস্ত রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো অন্য পরিবারের মেয়েদের সঙ্গে এক গাড়িতে গিয়া বসিতেছে। মূঢ়, নাগপাশে এমনি করিয়াই ধরা দিতে হয়, এত সত্বর, এত সহজে। তবে বন্ধুত্বের আর ভদ্রস্থতা নাই। গোরা ঝড়ের মতোই ছুটিয়া চলিয়া গেল, আর গাড়ির অন্ধকারের মধ্যে বিনয় রাস্তার দিকে তাকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। বরদা সুন্দরী মনে করিলেন আচার্যের উপদেশ তাহার মনের মধ্যে কাজ করিতেছে, তিনি তাই কোনো কথা বলিলেন না।